প্রদর্শিকা টিভির সমস্ত দর্শকদের স্বাগত, শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় সাম্প্রতিক পশ্চিমবঙ্গের নির্বাচনী যে জোট জটিলতা, সেটাই আজকে আলোচনা হবে। এই আলোচনায় আজকে অংশ নিয়েছেন নজরুল ইসলাম, শিক্ষক এবং প্রাবন্ধিক; আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং লেখক; আলিমুজ্জামান সাহেব, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ইতিহাস গবেষক। তাদেরকে আমরা এই জোটের বিষয়ে বিভিন্ন রকম প্রশ্নের মাধ্যমে তাদের মতামতগুলো জানতে চাইব এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং জোট কোন দিকে যাচ্ছে সে বিষয়ে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং ধারণা পাবো আশা করি। আমাদের প্রথম জানার বিষয় হচ্ছে যে হুমায়ুন কবিরের যে জনতা উন্নয়ন পার্টি, আসাদুদ্দিন ওয়াইসির নিম এবং নওশাদ সিদ্দিকের আইএসএফ, এই তিনজন নেতা মুসলমান ভোটে বাস্তবিক অর্থে প্রভাব ফেলতে পারবেন, নাকি তাদের সীমিত প্রভাব কিছু অঞ্চলে? এই প্রশ্নটা আমরা আলোচনা করার জন্য প্রথমেই জানবো আব্দুর রহমান সাহেবের কাছ থেকে যে তিনি এই বিষয়ে কি বলতে চাইছেন। ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে। তার প্রশ্ন হচ্ছে আইএসএফ, যে জনতা উন্নয়ন পার্টি এবং মিম, এই তিন দলের ভোট মুসলিম ভোটের ক্ষেত্রে কি প্রভাব পড়বে, এটাই উনি বলতে চাইছেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, আইএসএফ আগের ভোটে, আগের বিধানসভা ভোট থেকেই তার উপস্থিতি পশ্চিমবাংলায়। সেখানে তারা নিজেরা সংগঠন করে পশ্চিমবাংলায় দল বাড়িয়েছে, সেরকম কোনো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়নি। তাদের একটা সীমাবদ্ধ এলাকা রয়েছে, সেটা হচ্ছে ভাঙড় এলাকা। 24 পরগনার একটা ভাঙড় এলাকার মধ্যে সীমাবদ্ধ, এবং বিগত যে নির্বাচনেও পশ্চিমবাংলায় বিশেষ করে মুসলিম এলাকাগুলিতে তারা ক্যান্ডিডেট করেছিল, তাতেও কিন্তু তার ফল আমরা দেখেছি খুব একটা কিছু হয়নি, বা এমন একটা উল্লেখযোগ্য ভোট নাই যেটা বলা যেতে পারে যে একটা ভালো সংখ্যার একটা ভোট পেয়েছে, তা কিন্তু নয়। এবং একই অবস্থা মিমের, আর জনতা উন্নয়ন পার্টি একটা নতুন, এই সবে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হলো, তার জানুয়ারিতে বেশি আত্মপ্রকাশ। সেখানেও যে চেয়ারম্যান হুমায়ুন কবির, তিনি তৃণমূলের সাসপেন্ডেড এমএলএ, ভরতপুরের এমএলএ, তিনিও কিন্তু আজ অব্দি নিজের ভোট করে নিজের ক্ষমতাতে কোথাও কিন্তু জেতেননি, বা ওই রকম একটা পরিস্থিতিও তৈরি করতে পারেননি। তাকে হয় কংগ্রেসে, না হয় তৃণমূলে, একবার বিজেপিতে। অর্থাৎ নিজের যে শক্তি, সাংগঠনিক যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা মানুষের ভোটের কাছে পৌঁছানো এবং মানুষের সমর্থন আদায় করা, এই জায়গাটা কিন্তু হয়নি। তাহলে একটা সবগুলো একটা পরীক্ষামূলক একটা জায়গাতে আছে, সেই জায়গায়, এবং প্রত্যেকের এদের মূল লক্ষ্য কিন্তু মুসলিম ভোট। মুখে যাই বলুক না কেন, আইএসএফ তো বলে যে আমরা নিম্নবর্ণের মানুষ ইত্যাদি নিয়ে কাজ করি, কিন্তু আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি যে তাদের যে মূল লক্ষ্য সেটা কিন্তু মুসলিম এলাকাগুলি, মুসলিম ভোটটা নিয়ে। কিন্তু আমরা একটু যদি লক্ষ্য করি রাজনীতিতে, আমরা সামনে নির্বাচনে এক্ষুনি কি হবে এ ভবিষ্যৎবাণী করা যাবে না বা করা ঠিক নয়, কিন্তু পূর্বতন অভিজ্ঞতা থেকে যদি দেখা যায়, পশ্চিম বাংলায় মুর্শিদাবাদ জেলাতে তো অবশ্যই মুসলিমরা সাধারণত কোনো ধর্মভিত্তিক দলকে সমর্থন করে না, এটা জাতীয় দলের সঙ্গে থাকে। তাহলে কি আপনি বলতে চাইছেন যে আইএসএফ বা মিম বা হুমায়ুন কবিরের দল আর কি মুসলমানদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না? আমি মনে করি তেমন কোনো প্রভাব পড়বে না বা পারবে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, তৃণমূলের যে ভোট, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা কোথায় সেটা তাহলে দেখতে হবে। মানে ওরা তো ভোটটা পাবে, আর হয় তৃণমূলের কাছ থেকে ভোটটা নিতে হবে, না হয় বিজেপি থেকে আসবে, কিংবা কংগ্রেস থেকে আসবে, কিংবা সিপিএম থেকে আসবে। তাহলে কার কোথায় ভোটটা আছে, সেই ভোটটা আদৌ
সেখান থেকে আনতে পারবে কিনা, সে- মানে তাদের তো নিজস্ব সে ভোট ব্যাংক নেই। আসে আমাদের পরে, ঠিক আছে, করবো আর কি। ঠিক আছে, আমি থেমে গেলাম। এই প্রশ্নের সূত্র ধরে আমি নজরুল ইসলামকে জিজ্ঞাসা করবো যে নওশাদ সিদ্দিকী বা এই যে তিনজন মুসলিম নেতাই ধরে নেবো আর কি, তাদের যে দলীয় প্রভাব যদি মুসলমানের মধ্যে না পড়ে আর কি, তাহলে মুসলমান ভোটরা তাহলে অন্য কোনো একক দলের দিকে ঝুঁকবে, কি তারা করতে পারে সামনে নির্বাচনে? আপনি যে কথাগুলো বলছেন সেটা সবই সম্ভাবনার কথা এবং বাস্তবতার নিরিখে এখন রহমান সাহেব যেটা বললেন যে পশ্চিমবঙ্গের মুসলমানরা প্রকৃতপক্ষে ধর্মাশ্রিত রাজনীতি করেন, এটা কিন্তু বাস্তব সত্য। বরং অতীত ইতিহাস যেটা বলছে যে শাসক গোষ্ঠীর প্রতি আস্থা রেখেছে। যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, মুসলিমদের একটা বৃহত্তর অংশ বামফ্রন্টকে সমর্থন করেছে। পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস এসেছে, তার আগে সেখানে কংগ্রেসের সঙ্গেও ছিল। কংগ্রেসের সঙ্গেও ছিল। সেই জন্য একটা বহুল প্রচলিত কথা চালু আছে, মুসলিমরা ভোট ব্যাংক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। ইদানিং যে রাজনৈতিক একটা নতুন সমীকরণের যে বিষয়টা আসছে, সেখানে মুসলিম সেন্টিমেন্ট বা ভাবাবেগকে কাজে লাগিয়ে রাজনীতির যে একটা বাতাবরণ তৈরি হচ্ছে, এটার একটা প্রেক্ষাপট আছে। তার কারণ মানে এর সঙ্গে আপনি একটু যদি যোগ করেন আর কি, এই ভাবাবেগটাই কারা কাজে লাগাচ্ছে? ভাবাবেগটাকে কাজে লাগাচ্ছে, এটা আমি বলবো একটা সুবিধাবাদী রাজনীতির বাতাবরণ তৈরি তাহলে হচ্ছে। কি আপনি বামের যে নেতারা, বা আমি নাম করেই বলবো আর কি, মাহমুদ সেলিমের কথা, তিনিও কখনো নওশাদ সিদ্দিকী, কখনো মানে হুমায়ুন কবির, এমনকি কিছু কিছু মানে খবর সত্যতা যাচাই করা যাচ্ছে না, মিমের সঙ্গেও নাকি কথা বলার চেষ্টা করছে। এটা হচ্ছে তাদের একটা রাজনৈতিক দৌলিপানা, একদম পরিষ্কার করে বলতে গেলে। দেখুন, বামপন্থী রাজনীতি আমাদের ভারতবর্ষের একটা অতীত ঐতিহ্য রয়েছে এবং এরা তাদের একটা রাজনৈতিক আদর্শ আছে। হয়তো সংসদীয় রাজনীতিতে বর্তমানে তাদের অবস্থা ভালো নেই বা তাদের প্রতিনিধি সেভাবে নেই, তার মানে এই নয় যে বামপন্থা শেষ হয়েছে। বামপন্থা একটা আদর্শ। শিক্ষিত সচেতন মানুষ বামপন্থার প্রতি আস্থা রাখে। দক্ষিণপন্থী রাজনীতি যেমন একটা প্রতিষ্ঠিত ধারণা, বামপন্থী রাজনীতিও কিন্তু একটা প্রতিষ্ঠিত ধারণা। ধারণা বলছেন না, এই যে মানে বিগত দিন থেকে চলে আসা যে এটা একটা বিপর্যয়। বর্তমানের যে ধারণাটা, এটাকে আপনি বর্তমানে এক কামে করতে চাইছে না, সেটা করা উচিত হবে না। আমি বলছি আদর্শের কথা এবং বাস্তবতা সেটা ভিন্ন কথা। সেলিম সাহেবরা আজকে যে যারা রাজনীতির আঙিনায় নবাগত বলা যেতে পারে এবং তাদের যে একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে না, যদিও তাদেরকে রাজনীতির যে আঙিনা থেকে গুরুত্বহীন করে রাখার প্রয়াস, এটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। একটা মানে লুকোচুরি খেলা কিন্তু চলছে। আপনি বিশেষ করে যে ভারতবর্ষের যে দক্ষিণপন্থী রাজনীতির বাড়বড়ন্ত, বলা যেতে পারে ধর্মাশ্রিত রাজনীতির যে বাড়বড়ন্ত, আমাদের পশ্চিমবঙ্গে হয়তো তার ছিটে ফোটা কিছু প্রভাব পড়েছে। আমি তো একজন সচেতন নাগরিক হিসাবে বলবো যে বামপন্থী, ডানপন্থী, দক্ষিণপন্থী যারাই হোক না কেন, তারা গণতন্ত্রের যে সৌন্দর্য বা গণতন্ত্রের যে চেতনা বা মূল্যবোধ, সেটাকে বজায় রাখার জন্য ধর্মাশ্রিত রাজনীতিকে বাদ দিয়ে জাতীয় সংহতি বা সাধারণ মানুষের যে কল্যাণকামী রাজনীতির প্রতি গুরুত্ব আরোপ করে জোট ভাবনাটা ভাবলেই মনে হয় ভালো হয়। ধর্মাশ্রিত রাজনীতি বা জাতিগত সেন্টিমেন্ট, কিন্তু বলুন, মিম বলুন, এরা তো সব ধর্মাশ্রিতই প্রায়। ধর্মাশ্রিত প্রায় বলেছে। আবার পরে আমরা আলোচনায় যাবো আর কি। এবার আমি আলিমুজ্জামান সাহেবকে একটা জিজ্ঞেস করবো যে কংগ্রেস আর সিপিএম এর জোট হচ্ছে না ধরে নিলাম, এবং সম্ভাবনা খুব কম বলেই মনে হচ্ছে, এই জোট না হলে মুসলমান ভোটাররা কি করতে পারে? আমি পূর্বে দুজন যে বক্তব্য রাখলেন সেটা নিয়েই এখানে আসবো। সেটা হচ্ছে
ধর্মাশ্রিত রাজনীতির কথা উঠেছে এবং বামপন্থী দলের কথাও এখানে এসেছে। আমি তো মনে করি ধর্মাশ্রিত রাজনীতি কংগ্রেস থেকে করা আরম্ভ হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে। একসময় মুসলিমরা ঢালাও ভাবে কংগ্রেসকে ভোট দিয়েছে, কংগ্রেসের সঙ্গে ছিল। তারপরে বিগত ৩৫ বছর ধরে বামফ্রন্টের সঙ্গে ছিল এবং বর্তমানে 15 বছর প্রায় হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। এই মুসলিমদেরকে নিয়ে কিন্তু রাজনীতি চলছে আমাদের পশ্চিমবাংলায়। আচ্ছা, এখানে একটা কথা আমি একটু যোগ করতে চাইছি, বলতে চাইছি আর কি, যে বরাবর এটা বলা হয় যে এখন যেমন 35% বা 30% মুসলমান ভোট টিএমসির সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তাহলে অনুরূপ ভাবে তখনও বামফ্রন্টের সঙ্গে ছিল, তার আগে কংগ্রেসের সঙ্গে ছিল। হ্যাঁ, কিন্তু এখনকার যে রাজনৈতিক যে বিভাজন, সেটা বামফ্রন্টের সময়ও ছিল না, কংগ্রেসের সময়ও ছিল না। সেখানে পার্টিকুলার দুটো দলের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল। সেখানে সমস্ত ভোটই যে মানে এক দলের কাছে গেছে আর কি, না, সেটা এইটা বোধহয় না, একেবারে সঠিকভাবে ছিল। তবে তাদের মধ্যে বিরাট সংখ্যক, বড় সংখ্যা, মুসলমানদের মধ্যে যে সংখ্যাগরিষ্ঠতা ভোট, সেটা যেদিকে গিয়েছে তারা জয়লাভ করেছে অনেক সময়। এটা আমি বলতে চাইছি, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, যেসব পকেটে মুসলিম পার্সেন্টেজের দিক থেকে হয়তো বেশি ভোট দেওয়া হয়েছে দলকে, কিন্তু একটা বড় পার্সেন্টও থেকে গেছে কিন্তু বিরোধীদের। না, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর মুসলিম ভোট বরাবরই বিভাজন হয়। এক্ষেত্রে সংখ্যালঘু বামপন্থীরাও মুসলিম ভোটের দিকে চেয়ে থেকেছে। এই কারণে আমি বলতে চাইছি, যেমন হরিহরপাড়া 70% মতন মুসলিম, সেখানে তো বামফ্রন্ট বা সিপিএম তারা কোনো সময় হিন্দু ক্যান্ডিডেট দেয়নি। কিসের জন্য দেয়নি? এটা তো মুসলিম ভোট পাওয়ার জন্য মুসলিমকে সেখানে প্রজেক্ট করেছে। এ থেকে তো বুঝতে পারা যায় যে তারাও একটা সেখানে তো হয় না। এবং আমরা পরবর্তী সময়ে যখন দেখি যে খগেন মুর্মু যেখানে 3 বা 4 বারের এমপি, সে বিজেপির দিকে চলে যাচ্ছে। তারপরে শঙ্কর ঘোষ কয়েকবারের এমএলএ, সে চলে যাচ্ছে বিজেপির দিকে। তাহলে কি এদের মধ্যে আমি বলবো না যে বামপন্থীর দিকে, বামপন্থীর মধ্যে হিন্দুত্ববাদী লুকিয়েছিল বা ওপেনিয়ন অনেক সময় ছিল? আমরা আমাদের নিজেদের জেলার কথা একটু ভাবি, যে এই জোট হোক বা না হোক আর কি, তো যা পরিস্থিতি মনে হচ্ছে যে জোট কারোর সময় কারো হবে বলে মনে হয় না। এবং বামফ্রন্টের অন্য যে শরিক দলগুলো, তারা তীব্র প্রতিবাদ করছে, বিরোধিতা করছে, যাতে না নওশাদ সিদ্দিকী, না হুমায়ুন কবির, না মিম, কাউকে বামফ্রন্টের মধ্যে মানে আনা যাবে না। এরকম যদি না হয়, তাহলে আমাদের মুর্শিদাবাদ জেলা, যে অত্যধিক মুসলিম অধ্যুষিত জেলা এবং 70%-এরও কাছাকাছি ভোটার আর কি, এই মুর্শিদাবাদের ভোটাররা কি এবার তাহলে পুরোটাই তৃণমূল থেকে ঝুঁকে যাবে? সে সম্ভাবনা কম। দেখুন, বামপন্থীদের মধ্য থেকে একটা শিক্ষিত সচেতন গোষ্ঠী যারা উদার রাজনীতির কথা বলছেন, ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, নিঃসন্দেহে তাদের নীতিগত আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা স্বাভাবিকভাবে আপত্তি করতেই পারে যে ধর্মাশ্রিত রাজনীতি যারা অনুসরণ করছে তাদের সঙ্গে বামপন্থর মেলবন্ধন না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনি পরিসংখ্যান দেখুন, বামপন্থের যারা সরকারে মন্ত্রিত্ব পেয়েছে, বিধায়ক পদ পেয়েছে, অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করেছে, তাদের একটা বেশ অংশ তারা কিন্তু সুবিধাবুদ্ধি রাজনীতি করছে এবং তারা তৃণমূলে আশ্রয় নিয়েছে এবং এখন রাজনৈতিক প্ল্যাটফর্মে তারা সেখানে বিচার করছে। তাদের মধ্যে কিন্তু এই কথাটা ঠিক মানানসই হয় না। এখন আপনাকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে কয়েকটা জেলায় সে মিমের উত্থানের কথাই বলুন, নওশাদ সিদ্দিকের বা হুমায়ুন কবির,
ইনারা রাজনৈতিক প্ল্যাটফর্মটা পাচ্ছে কোত্থেকে? মুসলিমদের মধ্যে একটা বঞ্চনার ইতিহাস তৈরি হয়েছে ওবিসি নিয়ে। এই যে বামপন্থী নেতৃবৃন্দ, তারা কি মূল্যবান কোন আন্দোলন গড়ে তুলতে পারলেন? আপনার কথা ঠিক আছে, তো এর সঙ্গে আপনি তাহলে হ্যাঁ, এই যে পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, শিক্ষিত সচেতন মুসলিমদের বড় অংশ তারা কিন্তু রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কিন্তু তারা ভোট বাক্সে তার প্রতিফলন ঘটাবে। কিন্তু এটাও কিন্তু উপেক্ষা করা যাচ্ছে না যে ভাবাবেগ দ্বারা তাড়িত হয়ে বা হিন্দু সেন্টিমেন্টই বলুন বা মুসলিম সেন্টিমেন্টই বলুন বা জাতিগত ধারণার যে এর প্রেক্ষাপটে কিন্তু কিছু ভোট হবে। রহমান সাহেব কি বলেন? আমি একটু বলছিলাম এই জন্য যে মুসলিমরা, পশ্চিমবাংলার মুসলিমরা যে ভোটটা তৃণমূলের দিকে বেশি দিচ্ছে, এটা যেমন সবাই নিশ্চিত আগে দিয়েছে বলে, আমি এটা বলতে চাইছিলাম যে কেন দিচ্ছে এটাই কিন্তু খুঁজতে হবে। কারণটা অন্য কিছু নয়, জনতা পার্টি, বিজেপি, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় পশ্চিমবাংলা যাতে না আসে, মুসলিম মানুষের একটা বিশাল অংশ মানুষ চায় যে শুধু মুসলিম না, হিন্দুদের মধ্যে যারা উদার মানুষ, যারা গণতান্ত্রিক মানুষ, তারাও চায় না। ফলে যারা চাইছে না যে বিজেপি পশ্চিমবঙ্গে আসুক, তারাই কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট করছে। সেই সংখ্যার দিক থেকে মুসলমানরা বেশি। আজকে 2026-এ কি সেই সিচুয়েশনটা পরিবর্তন হচ্ছে? তাহলে বুঝতে হবে যে মিম বা ইত্যাদিরা তারা আশ্রয় পাবে কিনা। অর্থাৎ বিজেপি যে জুজু বা বিজেপিকে প্রতিরোধ করার জন্য মুসলিমরা যেভাবে ভোট দিচ্ছে, 2026-এ দেবে কিনা, এটাই তো মূল প্রশ্ন। ইস্যুটা কিন্তু একই আছে, বিজেপিকে প্রতিরোধ করা, সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। যদি মুসলমানরা এটা ধরি নেয় যে আমরাকে প্রতিরোধ করতে হবে এবং গণতান্ত্রিক হিন্দুত্ববাদী যারা আছে, গণতান্ত্রিক মানে উদার হিন্দুত্ব যুক্তিবাদী যারা হিন্দু মানুষ আছে, তারাও যখন বিজেপিকে চায় না, তাহলে সেই জায়গাটা থেকে যদি যায়, তাহলে মিম বা নওশাদ সিদ্দিকী হোক কিংবা আমাদের হুমায়ুন কবির হোক, তারা ভোটটা পাবে কোথায়? এটা ভাবতে হবে, এই জায়গাটা ভাবতে হবে। আপনার মতামত জানতে চাইছি। জোট হচ্ছে কিনা এখনো পরিষ্কার নয়, এখনো সময় আছে। সিপিএম এর সঙ্গে কংগ্রেসের এর আগের নির্বাচনে জোট হয়েছিল। এবারে কংগ্রেস তো জোট করবো নাই বলে দিয়েছে, 294টা সিটেই তারা প্রার্থী দেব বলেছে। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে জোট হবে না। তবুও বর্তমানে যে পরিস্থিতি, তাতে তৃণমূল বহু মুসলিমের ভোট হারাবে, এটা আমার ধারণা। কারণ হচ্ছে আগের বারে যেভাবে ভোট তৃণমূলকে দিয়েছে, যে বিশ্বাস এবং আস্থা রেখে সেই দিয়েছে, বিশ্বাস বা আস্থা কিন্তু আপনি রাখতে পারেনি। হ্যাঁ, ঠিক আছে, তা এটা শুনতে এটা যোগ্য না, যে ভোটটা হারাবে সে ভোটটা কোথায় যাবে? সেটা যে কয়েকটা পার্টি হয়েছে, ভাগ হয়ে যাবে, আইএসএফ এর দিকে যেতে পারে, হুমায়ুন কবিরের যে জনতা উন্নয়ন পার্টি সেখানে যেতে পারে। তারা জিতবে বা হারবে সে কথায় আমি আসছি না বা বলতে পারছি না, কিন্তু ভোট, অনেক ভোটই হারাবে। তার কারণ বর্তমানে যেভাবে ওয়াকআপ নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে, এই এশায়ার নেই। মমতা ব্যানার্জি যে বলেছিল আমার মৃত্যুর উপর দিয়ে এশায়ার হবে, আমি বেঁচে থাকতে হতে দেব না, এই যে কথা, এই যে মিথ্যাচার, এগুলো মানুষ ভালোভাবে নেয়নি। এই 26,000 চাকরি যাওয়া তো যেভাবে মমতা ভূমিকা প্রথমে নিয়েছিলেন যে কারো চাকরি যাবে না, কিন্তু দেখা গেল সবারই চাকরি গেল। এবং ওবিসি তে মুসলমানরা কোন রকম স্থান নেই। এই যে মাদ্রাসার কথা বারবার বলা হচ্ছে, মাদ্রাসা তেও 50% অন্য সম্প্রদায়ের মানুষ কিন্তু আছে, শুধু মুসলমানরা আছে তা নয়। নিত্যদিন এর বিরুদ্ধে বলা হচ্ছে বা বলছে। মুসলমানরা তাহলে তৃতীয় বিকল্পের অপেক্ষায় না, আমি যেটা বলছি না, আলিবুল সাহেব যেটা বললেন, একটা ক্ষোভের কথা, বঞ্চনার কথা, বিশ্বাসহীনতার কথা, আমি ওই জায়গাটায় আর একটা কথা বলতে চাইছি যে তৃণমূলের ভোট যারা কারা দিচ্ছে, শুধু মুসলমান বললে হবে না, তৃণমূলের ভোট ব্যাংকটাই হচ্ছে গরিব সাধারণ মানুষ। 1 নম্বর গরিব সাধারণ, এদের দিকে লক্ষ্য করতে হবে। এরা কি করবে? 2 নম্বর হচ্ছে কোনো চাকরি নেই, চাকরি, ওদের চাকরি দরকার না, খুব সাধারণ গরিব মানুষের চাকরি প্রশ্ন আছে তাদের বাড়িতে। আমি সেটা আসছে আপনাকে কেন বলছি এটা।
খুব গরিব সাধারণ মানুষ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মহিলা ভোট। তাহলে এই যে মহিলা ভোট আর গরিব সাধারণ মানুষ, এরা কে চাকরি পেলেও কি না পেলেও আজও ওরা সবাই চাকরির দিকে যেতে পারছে না, বা সেটা ওদের খুব মাথা ব্যথার কারণ বলে আমার এখনো মনে হচ্ছে না। আর করাপশন, গোটা ইন্ডিয়ায় করাপশন হয়েছে। আজ একমাত্র রাজীব গান্ধী অলিগলি চোর হয় নাকি এসব তুলেছিল যে চোর হয় ইত্যাদি। ওই নির্বাচনটা ছাড়া আজ পর্যন্ত কোন নির্বাচনে করাপশন কাজ করছে না। মানে করাপশনের একটা সাধারণীকরণ হয়ে গেছে। অর্থাৎ একটা ছোট্ট গরিব মানুষ একটা লাইনে গিয়ে বলছে কোনো একটা কাজের জন্য আমি তোকে 10 টাকা দিচ্ছি। তাহলে এই যে মানসিকতা তৈরি হয়ে গেছে, ওটার জন্য করাপশনটা সেইভাবে কাজ করছে না। আমি বলছি না করবে না তা নয়, কিন্তু ইতিপূর্বে যে ভোটগুলো আমরা দেখলাম করাপশনটা কাজ করছে না। তাহলে তৃণমূলের ভোট যারা দিচ্ছে তারা হচ্ছে সাধারণ গরিব মানুষ, তারা খেটে খাওয়া গরিব মানুষ, তারা কৃষক, তারা মহিলা, শিক্ষিত, উচ্চবিত্ত, স্কুল টিচার। এদের ভোটটা তৃণমূলের সংখ্যাটা খুব কম। তাহলে যারাই চিৎকার করছে, আমরা কথা বলছি যে ভোট মানে খুব তো, তারা আগেও দেয়নি, এবারও দেবে না। সুতরাং আমার এখনো মনে হচ্ছে যে হ্যাঁ একটা অ্যান্টি ইনকামবেন্সি আছে, এবং সব দল 1 মিনিট 10 সেকেন্ড, যে সব দলগুলো যদি আলাদা লড়াই করে এটা তৃণমূলের পক্ষেই যাবে, খারাপ কিছু হবে না। বিজেপি একটু ভাবনা চিন্তা মানে আমার ধারণা যে বিজেপি কি এই অপেক্ষায় বসে আছে যে মুসলমান ভোট ভাগ হলেই আমাদের কপাল খুলে যাবে আর কি? না, একটা অঙ্ক তো কাজ করছে যে সিপিএম তৃণমূলের সঙ্গে বিজেপির যে ভোটের ফারাক, সেই এই যে 2% 4%-এর বেশি না, তাহলে এই 4% ভোটটা যদি কমে যায় তৃণমূলের, তাহলে তারা ভাবছে তারা ক্ষমতায় আসবে। আবার এটাও ঘটনা, ওদেরও তো ভোট কিছু কমে যেতে পারে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা ভোটের মধ্যে, তারা তো তাদেরকে ভোট এই যে একটা হেরফের একটা ভোটের জায়গাটা তৈরি আছে, এবং সেটা তো খুব কঠিন কাজ। তবুও আমার মনে হচ্ছে যে তৃণমূলের যে নিজস্ব ভোট ব্যাংক, এই মহিলা এবং সাধারণ গরিব মানুষ, এখানে খুব একটা চিট ধরেনি। না, চিট ধরবে, আমার মনে হয় চিট ধরবে। ভাই হ্যাঁ বলুন। যেমন ধরুন হাওড়া হুগলি, আমি কথা বলছি, ওখানে মুসলিমের পার্সেন্টেজ 10%, 8% বা 12% এরকম ভোট আছে। মানে ওইখানে প্র্যাকটিক্যালি ওরা সংখ্যালঘু। এই সংখ্যালঘু যেখানে আছে, এবং মুর্শিদাবাদে হিন্দু সংখ্যালঘু, মুর্শিদাবাদে তো এদের একটা ভোট দেওয়ার কালচার আমরা দেখছি, যে সংখ্যালঘু ভোট হাওড়া ইত্যাদি যেগুলো তো সংখ্যালঘু মুসলমান, সেগুলো তৃণমূলকেই প্রায় দিয়ে দিচ্ছে। মানে মোরাললেস সবাই তৃণমূল। আমরা মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখছি, আমি বলছি যে একটা পাড়াতে, মুসলিম পাড়ার মধ্যে 3টা পরিবার আছে হিন্দু, তো তারাও দেখা যাচ্ছে বিজেপি ভোট দিচ্ছে আর না জেনেও। অর্থাৎ যেখানে সংখ্যালঘু, সেখানে মুসলিম সংখ্যালঘু তৃণমূলকে, আর হিন্দু সংখ্যালঘু বিজেপিকে ভোট দিচ্ছে। এই প্রবণতাটা কিন্তু একদম বিজেপি যে সুযোগ সন্ধানে রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য, তাদের প্রধান উদ্দেশ্য হল মেরুকরণ ভিত্তিক রাজনীতি। পরিষ্কার, এটা এর ক্ষেত্রে তাদের কোনো গোপনীয়তা নেই। তারা সংখ্যাগুরু আবেগ জাগরণ ঘটিয়ে পরিষ্কার ভাবে সেগুলো সাফল্য অর্জন করতে চায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু রাজনৈতিক ভাবে অনেকটা সচেতন। অবশ্যই এটা আমাদের ঐতিহ্য। মুসলমান ভোটারদের, মুসলিম হিন্দু সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা সচেতনতা মোটেই প্রকাশ করে। এটাই বলি যে বিজেপির প্রতি পশ্চিমবঙ্গের সাধারণ মেহনতি মানুষ, তারা কিন্তু খুব একটা আস্থা রাখতে পারছে না, এই কারণে যে তারা এমন কোন নজির স্থাপন করতে পারেনি, এমন কোন একটা উজ্জ্বল সম্ভাবনা স্থাপন করতে পারেনি। প্রতিশ্রুতি যা দিয়েছিল সেটা প্রতিশ্রুতির স্তরে থেকে গেছে, বাস্তবায়ন ঘটেনি। এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে অতি সাধারণ মানুষ কিন্তু শুধুমাত্র প্রাদেশিক রাজনীতি নয়, সারা ভারতবর্ষের রাজনীতি এবং রাজনৈতিক নেতাদের কথাবার্তা, এইসব বিষয়ে তারা কিন্তু বেশ কিছুটা সচেতন। এখন পশ্চিমবঙ্গে
মুসলিম সম্প্রদায়ের মধ্য থেকে বঞ্চনার কথাই বলি, শোষণের কথাই বলি, বা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার এই যে একটা অতৃপ্তি বা বঞ্চনা, এই পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, একটা অনাস্থার ভাব বা বাতাবরণ তৈরি হয়েছে। এই ব্যাপারটাকে কিন্তু অস্বীকার করা যাবে না। যার ফাটল দিয়ে কিন্তু মিমের আগমনও কিছু কি, যার ফাটল দিয়ে হুমায়ুন কবিরের রাজনৈতিক উত্থান বা আরো অন্যান্যরা এসডিপিআই তাদের পাশে থাকার কথা বলছেন। এখন আমার ধারণা এরা কিন্তু চায় না যে বিজেপি ক্ষমতায় আসুক, কিন্তু তৃণমূল যে ধরনের জনবিরোধী নীতি তাদের দৃষ্টিকোণ থেকে সেটাও কিন্তু তার অবসান চায়, বা এই ধরনের সংখ্যালঘু দলিত আর অন্যান্য যে সকল পিছিয়ে পড়া সম্প্রদায় আছে তারা শুধুমাত্র খয়রাতি বা ওই জনকল্যাণমুখী যে ভাতা এর ঊর্ধ্বে থেকেও সামগ্রিকভাবে কর্মসংস্থানের সুযোগ পায়, শিল্পের বিকাশ ঘটে, আরো মর্যাদা পায়, এই লক্ষ্যে তারা কাজ করছে। অন্তত তাদের চাইছে যে এবং তারা মুসলিমদের ভোটটা চাইছে বেশি করে, পেশার গ্রুপ, তারা পেশার গ্রুপ তাহলে ওটা বুঝতে হবে, মুসলমানদের ওটা বুঝতে হবে। এটা কিন্তু তার একটা পেশার গ্রুপ হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করতে চাইছে। এটা কিন্তু একটা রাজনৈতিক সচেতনতারই দিক বলা যেতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে তবু কিন্তু মানুষ ভাববে যে কোনটার প্রতি তারা অগ্রাধিকার দেবে। তারা কি একদম সুস্পষ্টভাবে মেরুকরণ ভিত্তিক ধর্মাশ্রিত রাজনীতির অনুসারী যারা জাতি ভিত্তিক ঘৃণা বিদ্বেষের রাজনীতি করছে তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাবে, না এই যে ভুলভ্রান্তি যেগুলো আছে, যেগুলো ত্রুটি বিচ্যুতি আছে, শোষণ আছে, বঞ্চনা আছে, পাওয়া না পাওয়ার বেদনা আছে, এই সবগুলো পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে একটা দক্ষিণপন্থী রাজনীতি বিরোধী একটা সক্রিয় জোট গড়ে উঠবে। সময় এখনো আছে, আপনি বলছিলেন যে কোনো মানে ভাঙা গড়া অনেক কিছুই সম্ভাবনা আছে, ব্যর্থতাও আছে। তবে আমি বিশ্বাস রাখি পশ্চিমবঙ্গের মানুষ অগ্রাধিকার ভিত্তিতে চিন্তা ভাবনা করে তারা রাজনৈতিক মতাদর্শ ভোট বাক্সে প্রতিফলন ঘটাবে। বলতে চাইছেন রাজনীতি সচেতন, অবশ্যই রাজনৈতিক সচেতনতা অবশ্যই আমরা সচেতন সবাই, কিন্তু তবু আমি বলছি যে মেরুকরণ পশ্চিমবাংলা তো হয়েছে, মেরুকরণের প্রভাব আমরা বিগত ভোটে দেখেছি, এবং সামনে 26-এ যে মেরুকরণ তো আরো বেশি, মেরুকরণ হবে না তা নয়, মেরুকরণ 26-এ হবে। মানছি যে পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন না নবীন ভাই, মেরুকরণ এই জন্য হবে, দেখুন সিপিএম এর ভোটের শতাংশ ভালো নাই, কংগ্রেসের ওদের ভোট যা আছে তাই থাকবে, তাও নাও থাকতে পারে 26-এ। না না আমি বলতে না, ওদের যা ভোট আছে সেটা থাকতেও পারে 26-এ, নাও থাকতে পারে, বাড়ার কোন সম্ভাবনা নাই। তাহলে ব্যাপারটা কি, তাহলে হয় বিজেপির ভোট বাড়বে, না হয় তৃণমূলের ভোট বাড়বে, তৃণমূলের ভোট কমবে, না হয় বিজেপির ভোট বাড়বে। মানে পুরো পশ্চিমবাংলার ভোটটাই দাঁড়িয়ে যাচ্ছে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস আগামী 26-এর নির্বাচন। তবে আর মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে যেহেতু সংখ্যাগুরু মুসলিম, তাই এখানে ভোট বিভাজন হবে, তাতে তৃণমূলের 2-1টা সিটের যে ক্ষতি হবে না তা আমি বলছি না, কিন্তু আহাবড়ে যে বড় ক্ষতি হয়ে যাবে সেটাও কিন্তু হবে না। কারণ আসামে 40% মুসলিম থাকা সত্ত্বেও বিজেপি ক্ষমতায় এসছে, কি মুসলমানরা নিজের ভোট নিজে দেবো? আইএসএফ বা ইত্যাদি এদের ভাবনা তাই যে মুসলমানের ভোট আমরা নিজেরাই করবো, তাতে কটা সিট পেতে পারে? যদি বাস্তবে ধরে নিই আত্মঘাতের, যেটা আমি যোগ করতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষ মানে রাজনীতি সচেতন অবশ্যই হচ্ছিল আর কি, অবশ্যই এটা আমিও মানি, মেনেও নিচ্ছি আর কি। যদি সেটাই হয় তাহলে মানে একটা ঐতিহ্যশালী রাজনৈতিক দল কংগ্রেস, তারপরে সিপিএম এর বাম আদর্শ আছে আছে, তাহলে এদের মানে যে আদর্শগত রাজনৈতিক দলকে বাদ দিয়ে হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টি বা সিদ্ধগোলার মতো একটা লিমিটেড জায়গায় একটা মুসলিম রাজনৈতিক দলে ধরে নেবো আর কি, তাহলে এগুলোর প্রতি মানে ভোট ভাগাভাগির প্রসঙ্গটা কেন আসছে? কেন এটা একটা প্রচার, এটা একটা মিডিয়ার প্রচার, এটা একটা বাস্তব আপনাকে একটা কথা বলি, মুর্শিদাবাদ
যেহেতু মুসলিম সংখ্যা গরিষ্ঠ জেলা, না, যদি রাজনীতি সচেতনই হয় এটা- তাহলে তো হুমায়ুন কবিরের ওখানে ভোট যাওয়ার কথাই নয়, নওশাদ সিদ্দিকের ওখানে ভোট যাওয়ার কথাই নয় আর কি। সেটা তো আপনার সিপিএম এর সঙ্গে জোট ছিল, এটা ভুলে গেলে হবে না। বিগত নওশাদ নির্বাচনে সিদ্দিকী তো জিতলো, তার সিপিএম কথা এর বলা সঙ্গে হয়েছিল। জোট ছিল। নির্বাচনে জোট ছিল। তারপর না ওই নির্বাচন তো জিতেছে, তো একলা তো জিতেনি। এটা হচ্ছে একটা রাজনৈতিক পরীক্ষাগার মুর্শিদাবাদ জেলা, এবং মুর্শিদাবাদ জেলার প্রতি মানে কেন্দ্রীয় নজর কিন্তু অত্যন্ত সজাগ। দেখেন, এইখানে একটা পরীক্ষা নিরীক্ষা চালানোর একটা প্রতিফলন ঘটছে কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি। নজরুল ইসলাম বলছিলেন যে বামপন্থী আদর্শ, অবশ্যই বামপন্থী আদর্শ। তো আমরা ইতিমধ্যে দেখলাম যে পশ্চিমবঙ্গের সিপিআইএম এর যে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে জোট করব বলে মিটিং করছেন আর কি। তারপরে নওশাদ সিদ্দিকী তো আছেই, মানে খবরের সত্যতা যাচাই করা যাচ্ছে না, মানে মিমের সঙ্গে নাকি কথা বলার বিভিন্ন কংগ্রেসের সঙ্গেও করতে চাইছিল, হ্যাঁ, আগে তো একেবারে ছিল। অবস্থা হলোই না। তাহলে এই বামপন্থী আদর্শ থাকা সত্ত্বেও কি এই হুমায়ুন কবিরের সঙ্গে নওশাদ সিদ্দিকের সঙ্গে জোট করা যায়? তাদের আদর্শ কি আছে? কি আমি তো আছে? কিছু আদর্শ, বামপন্থী আদর্শ না, আছে এই বলে মনে জোটটা করি না। আপনাকে আরেকটা জিনিস তাহলে বুঝতে হবে। এইটা বুঝুন যে মোহাম্মদ সেলিম বামপন্থী আদর্শে যদি বিশ্বাসী হয়, তাহলে সে যেহেতু ব্যক্তিগতভাবে মুসলিম, সে আগের নির্বাচনে আমরা দেখলাম মুর্শিদাবাদে মুসলমান বলে এখানে এসে ভোটে যেখানে যেখানে তার আগে রায়গঞ্জে গেছে। তাহলে এখানে বামপন্থী আদর্শ আমরা কি করে তার মধ্যে পাচ্ছি? সে তো যে কোনো জায়গায় দাঁড়াতে পারে, তা না করে ওই জন্য বলছিলাম যে নিজে মুসলিম হয়ে কেন মুসলিম জায়গায় যাচ্ছে? ভোট ক্যাচ করার একটা কৌশল রাজনীতির কারবারে এবং জোট আদর্শ অত্যন্ত তালভরা কথা। আদর্শ বলে কিছু নেই। রাজনীতির কারবারে সকল রাজনৈতিক দলই কার্যত তাদের আদর্শ থেকে বিচ্যুত, আদর্শ থেকে এবং বিচ্যুত। বামপন্থী যে রাজনীতির যে আজকে যে অসহায় অবস্থা, সেক্ষেত্রেও দেউলিয়াপনা করা হয়েছে, দেউলিয়াপনা যেতে দেউলিয়াপনা। পারে। তার কারণ বামপন্থী নেতৃবৃন্দের ভাবা উচিত তারা খেটে খাওয়া মানুষ, কৃষক শ্রমিক মানুষদের নিয়ে সংগঠন গড়ে তোলা। তাহলে তারা তাদের প্রতি আস্থা না রেখে অন্যত্র কেন চলে যাচ্ছে। যায়? যে সিপিএম পার্টির থেকে যারা প্রথম পশ্চিমবাংলায় সরেছে, তারা হচ্ছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা প্রথম সিপিএম থেকে এটা তো সরেছে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আদর্শ দুই জায়গা থেকে তারা বরং হুমায়ুন কবিরের কাছে না গিয়ে, নওশাদ সিদ্দিকের কাছে না গিয়ে তারা গ্রামে গঞ্জে মেহনতি মানুষের কাছে যাক না, ঠিক। যে তাদের সমস্যাটা কোথায়, সাধারণ তারা দূরে সরে মুসলিম থেকে যাচ্ছে আরম্ভ কেন? করে সাধারণ মানুষ বারবার ডিপ্রাইভ হচ্ছে এইসব রাজনৈতিক হ্যাঁ, শোনা যাচ্ছে নেতাদের কাছ যেহেতু থেকে, তারা দল ক্ষমতায় থেকে। নেই, প্রথমে তারা যখন জনগণকে কংগ্রেসকে আঁকড়ে স্বীকৃতি ধরলো, তারা ডিপ্রাইভ করলো, তারপরে 35 বছর ধরে বামফ্রন্ট, এবারে তৃণমূল। শেষ করব। তো যেহেতু মুসলমান ভোট নিয়েই অনেক কথা হচ্ছে আর কি, তো আমাদের শেষ আলোচনাটা মুসলমান ভোটারকে দিয়ে শেষ করবো আর কি। তাহলে কি 2026 নির্বাচনে মুসলমান ভোটাররাই কিং মেকার? কিং মেকার কিনা সেটা বলুন। আচ্ছা, সেটা এই কথাটা হয়তো অনেকটা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। তবে এটা ঘটনা যে অনেক জায়গায় মুসলিমদের যে ভোট, সেটা কিন্তু জয় পরাজয়ের ক্ষেত্রে ভূমিকা গুরুত্বপূর্ণ রাখবে। প্রভাব ফেলেছে। রিসেন্ট আপনার এবিপি আনন্দে এরকম একটা টক শোতে পাওয়া যাচ্ছিল যে 125টা মতো যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা, সেখানে মুসলিমরা একটা নির্ণায়কের ভূমিকা পালন করে থাকে। 122 দেখো তো। ওই হলো পরবর্তী সময়ে ওই যে শেষ যে নির্বাচন 60-70টা জয়লাভ করেছিল বামপন্থীরা, সেখানেও 97টা সিট মুসলিমদের মধ্যেই ছিল। পরবর্তী সময়ে তৃণমূল সরকার যে ক্ষমতা এলো 1911 খ্রিস্টাব্দে, সেখানেও মুসলিম এমএলএ সংখ্যা ছিল 77। পরবর্তী সময় বিগত যে লাস্ট, সেখানে কিন্তু মুসলিমদের সংখ্যা যথেষ্ট কমে গিয়েছে। 4-এর
করে করে সম্ভবত 46 কি 47টা। এই বিষয়গুলো কিন্তু এখন খোলামেলা আলোচনা হচ্ছে। তো যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপির প্রাপ্ত ভোটের শতকরা হার এবং তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের শতকরা হারের মধ্যে খুব একটা ব্যবধান নেই, এক্ষেত্রে 8-9% মতো ব্যবধান। কোনো কোনো ক্ষেত্রে তারও যথেষ্ট কম আছে। সেই সব ক্ষেত্রে কিন্তু মুসলিম সম্প্রদায়ের যে ভোট কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। হয়তো মুসলিমদের মধ্য থেকে বিজেপির প্রতি ভোটটা যাবে না, এটা স্বাভাবিক কথা, গেলেও সীমিতভাবে যাবে, খুবই সীমিতভাবে। কিন্তু তারা এবার ভোটটা কোন দিকে দেবে, ভোটটা কি সত্যি বিভাজনের মধ্যে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট থেকে সেটাকে কমাতে সাহায্য করবে, না এইসব যে নতুন নতুন ভাবে যে বিষয় রাজনৈতিক যে সমীকরণ আসছে সেই সবগুলোর প্রতি গুরুত্ব আরোপ না করে বিজেপিকে রুখে দেওয়ার জন্য সামগ্রিকভাবে তারা তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকবে, এটা অত্যন্ত ভাববার বিষয়। তবে আমি আশঙ্কা করছি যে এই 2026-এর যে নির্বাচন আগামীতে হতে যাচ্ছে সেখানে সীমিত হলেও কিন্তু মুসলিমদের যে ভোট বিভাজনের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবাংলায় যে ভোটগুলো হয় শুধু হাওয়াই ভোট আজ অব্দি হয়নি, সাংগঠনিক ভোট। যার যেখানে যত শক্তিশালী সংগঠন থাকে তারাই সব থেকে লাভবান হয়, এবং এই জায়গায় তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। ভোট নির্ণায়ক ভূমিকাতে মুসলিম বা হিন্দু এই দিকটাতে আমি যেতে চাই না। সাংগঠনিক শক্তি এবং সরকারের যে ভূমিকা ইত্যাদি, সাধারণ মানুষের যে কাজকর্ম, কল্যাণ বা পাশে থাকা ইত্যাদির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। শুধু এই সঙ্গে একটুখানি বলে নিই যে 2011-তে মমতা ব্যানার্জি এসেছিল, তাও সংগঠনের শক্তিতে এসেছিল। সিপিএমেরও যথেষ্ট শক্তিশালী সংগঠন, শক্তিশালী সংগঠনের সঙ্গে বিরোধী শক্তিশালী সংগঠন লড়াই হয়েছিল। তেমনি আমি এখনো মনে করি এটা সংগঠনের লড়াই। সেখানে বিজেপিরও প্রত্যেকটা ওয়ার্ডে যে কমিটি আছে তা কিন্তু নাই, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি আছে। এটা সিপিএমেরও এখন নাই, কংগ্রেসেরও নাই। তাহলে সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং এই ভোটে তারাই সেই প্রভাবটাই পাবে। বর্তমানে যা অবস্থা, আমার মনে হয় তৃণমূল এর ভোট অনেক জায়গায় কমবে, বিশেষত মুসলিম এলাকাগুলোতে। শুধু নয়, সাধারণ খেটে খাওয়া মানুষ বা সাধারণ যে শিক্ষিত যারা আছে তাদের চাকরির বয়স চলে গেছে, কিন্তু চাকরি একটা জোগাড় করতে পারেনি, তাতে ধাক্কা খাবে। এবং কয়েক বছর ধরে দেখা যাচ্ছে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে টালবাহানা এবং ডিএ বন্ধ করার জন্য মমতা সরকার যেভাবে কোর্টে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে বাধা দেওয়ার জন্য, সেটা একটা মূল কারণ। সরকারি কর্মচারীরা সর্বস্তরে সরকারি কর্মচারীরা ভোট দেবে বলে আমার মনে হয় না। এবং সর্বোপরি মুসলমান ভোট অনেক জায়গায় কমবে। এখানে যে ফ্যাক্টর ব্যালেন্স অফ পাওয়ার চলে আসতে পারে, যখন সব দলের এমএলএ সংখ্যা বাড়া কমা থাকবে, একটা জায়গায় যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে তাহলে যে কোনো দল থেকে কিন্তু এমএলএ সংগ্রহ করার চেষ্টা করবে, ঘোড়া কেনা বেচার মতন। সেখানে যে কি হবে এই অবস্থায় এখনো সামনে যে 2-3 মাস সময় আছে, তাতে উলট পালট কি হবে, কারা আসবে সে ব্যাপারে আমার সন্দেহ আছে। তবে সর্বোপরি বলা যায় তৃণমূল আসবে, কিন্তু আগের মতন ক্ষমতা নিয়ে সম্ভবত আসবে বলে আমি মনে করি। আসন সংখ্যা তার আগের মতন পাবে না। এবং মুসলিম
দের ভোট কোন দিকে যাবে, কারা পাবে, কারা জিতবে, সেগুলো এখনো চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। অতএব আমরা অপেক্ষায় থাকি এবং এর মধ্যেই উলট পালট কিছু হতে পারে, হ্যাঁ, তার দিকে আমাদের লক্ষ্য আছে। আমরা আলোচনা এখানে শেষ করব। এখন অনেক প্রশ্ন, নির্বাচনের এখনো 3 মাস মতো বাকি বা 4 মাস এরকম হতে পারে। তার মধ্যে রাজনীতি কোন দিকে যায়, কোন খাতে প্রবাহিত হয়, এ নিয়ে নানান প্রশ্ন আছে। সে উত্তর আমরা পাবো 2026-এর বিধানসভা নির্বাচনের পর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। শ্রোতাদের ধন্যবাদ।